করোনা পরীক্ষার ফি কমল, হাসপাতালে 100 এবং বাসায় নমুনা সংগ্রহে 300 টাকা নির্ধারণ। ফেসবুকে শিবটার ছবি ছড়ানোয় অভিযুক্ত 2 এসপির বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট, আদেশ আগামীকাল। বন্যায় 37 জেলায় 1323 কোটি টাকার ফসলের ক্ষতি, পদ্মা যমুনার পানি বাড়ায় মধ্যাঞ্চল প্লাবিত। মানিকগঞ্জে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য, চরম স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ, নিষ্ক্রিয় স্থানীয় প্রশাসন। সমগ্র বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। করোনা নমুনা পরীক্ষার ফি কমিয়েছে সরকার। এখন থেকে হাসপাতাল বা নির্ধারিত বুথে নমুনা দিতে 200 টাকার পরিবর্তে 100 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সরকারিভাবে বাসা থেকে নমুনা দিতে 500 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হয়েছে। দুপুরে নতুন এই ফি নির্ধারণের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জনভোগান্তি কমাতে ফি কমানো হয়েছে। এতে করোনা পরীক্ষা বাড়বে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও জানান, শিগগিরই অ্যান্টিবডি টেস্টের বিষয়ে সিদ্ধান্ত হবে, আর টিকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। দ্রুত টিকা পেতে রাশিয়া সহ সব দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে কোভিড হাসপাতালের সংখ্যা কমানো হবে জানিয়ে তিনি বলেন, এ মাসের শেষে একটি তালিকা দেয়া হবে এবং সেপ্টেম্বরে দেয়া হবে আরেকটি। ভারতে তৈরি অক্সফোর্ডের ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় বিশেষ ক্যাটাগরিতে বাংলাদেশ ভিসা সুবিধা পাবে বলেও জানান হর্ষবর্ধন শ্রিংলা। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ভিসার বিষয়ে শিগগিরই কাজ শুরু হবে। এর ফলে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা বিশেষ সুবিধা পাবেন। পরে তিনি আরও জানান, বৈঠকে দুই দেশের সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী মাসে এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর বৈঠক হবে। ভারতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। 2 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ভারতে তৈরি ভ্যাকসিন বাংলাদেশ কিভাবে পেতে পারে সে বিষয়ে আলোচনা করতে হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় এসেছেন। সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় মাঠে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা। তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবের সময়ে পশ্চিমবঙ্গ সরকারের নিয়মের কারণে ট্রাক দিয়ে ভারত থেকে পণ্য আমদানিতে সমস্যা হওয়ায় রেলপথ ও জাহাজে পণ্য আসছে। ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং তাদের সঙ্গে সুসম্পর্ক থাকায় যে কোনো সমস্যায় দ্রুত সমাধান হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। করোনায় ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকায় আটকে পড়েছে সাতক্ষীরায় বেড়াতে আসা 5 শতাধিক ভারতীয় নাগরিক। অসুস্থতা সহ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় অনেকে ভুগছেন মানসিক অবসাদে। তাদের ভরণ পোষণেও হিমশিম খাচ্ছেন আত্মীয় স্বজনরা। সাতক্ষীরার বাসিন্দাদের অনেকের আত্মীয় স্বজন ছড়িয়ে আছে ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে। দেশ ভাগ হলেও এখনও আত্মীয়তার বন্ধন অটুট তাদের। তাই দুপারের মানুষের যাওয়া আসাও নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু বিপত্তি তৈরি করেছে করোনা পরিস্থিতি। আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে আটকা পড়ে আছেন অনেক ভারতীয় নাগরিক। করোনার কারণে 24 মার্চ থেকে ভোমরা স্থলবন্দর হয়ে ইমিগ্রেশন বন্ধ রেখেছে ভারত সরকার। আমার ভিসা এক্সিট করে গেছে। অলরেডি আমি এখানে আটকে আছি, আমি যেতে পারছি না। আমার ফ্যামিলি ওখানে আছে, আমার হাজব্যান্ড ওখানে আছে। আমার একটা দিনের জন্য আমার আর দিন কাটছে না। এর বাড়ি ওর বাড়ি পরিবার আছে, আমি ডায়াবেটিসের রোগী, আমার দিন গেলে ইনসুলিন চলে আমার। আমরা 6 মাস আগে এসেছি ইন্ডিয়ার থেকে, এসে দেখাচ্ছে লকডাউন পড়ে গেছে করোনা ভাইরাসের জন্য।
আত্মীয় স্বজনকে দীর্ঘদিন রাখতে গিয়ে বিপাকে স্থানীয়রাও। এ অবস্থার দ্রুত অবসান চান তারা। এর বাড়ি 10 দিন রাখতে, ওর বাড়ি 10 দিন রাখতে, এ করি তাই ওই রাখি দিছি। করোনার জন্য তো ওরা চলে যেতে পারছি না। তারা 4 জন এসে ইন্ডিয়ার থেকে, আর উনি একটা ছেলে নিয়ে থাকে, ছেলে কাজ করে না, উনি লোকের বাড়ি জন্মজুরি খাটে, বেকার। তা দেখা যায় তাদেরও তো খেতে দিতে পারতেছে না, নিজেরও তো লকডাউনের কারণে কাজকর্ম নেই। ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ বন্ধ। নির্দেশনা পাওয়া মাত্রই প্রক্রিয়া শুরু করবেন তারা। প্রায় 5 শতাধিক ভারতীয় যাত্রী আটকা আছে। তারা আমাদের ইন্ডিয়ায় যাওয়ার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। তারা এখানে খুব মানবতার জীবনযাপন করছে। আমরা ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আমরা তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারব। আটকে পড়াদের ভিসার মেয়াদও শেষ হয়েছে এরই মধ্যে। আর্থিক দুরবস্থায় মানবেতর দিন কাটাতে হচ্ছে অনেকেরই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে নোয়াখালীতে 120 শয্যার কোভিড হাসপাতাল চালু করা হয়েছে। দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। হাসপাতালটিতে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার পাশাপাশি রয়েছে 2টি ভেন্টিলেটর, 3টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংবলিত 8 শয্যার একটি হাই কেয়ার ইউনিট। বিশেষায়িত এই হাসপাতাল স্থাপনের ফলে এখন থেকে কোভিড রোগীদের নোয়াখালীতেই উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান চিকিৎসকরা। পুলিশ বা বিচারক কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ায় পুলিশের বিরুদ্ধে করা রিটের শুনানির সময় এই মন্তব্য উচ্চ আদালতের। শুনানিতে রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক আদালতকে বলেন, কারো ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ প্রচার করতে পারে না। আগামীকাল এই রিটের আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। এদিকে এই ঘটনায় কক্সবাজার রামু থানায় আপাতত মামলা করবেন না বলে জানিয়েছেন সিনহা রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথ ও তার আইনজীবী। আগামীকাল হাইকোর্টের রিটের আদেশের পর তারা সিদ্ধান্ত নেবেন বলে জানান। এর আগে গতকাল কক্সবাজার সদর থানায় মামলা করতে গেলে তাকে রামু থানা বা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেন ওসি। এটা শুধু শিপ্রার বিষয় না, এটা সারা দেশের মানুষের বিষয়, সারা দেশের মেয়েদের বিষয়। মেয়েদের যে আমাদের যে কনস্টিটিউশন আর্টিকেল 32, সেখানে যে আমাদের পার্সোনাল লিবার্টির কথা বলা হয়েছে, সেই লিবার্টিকে লঙ্ঘন করেছেন তারা। মাননীয় আদালত আমাকে বলছেন যে আগামীকাল আমরা দেখব আপনার এটা মামলা করার অধিকার আছে কিনা, এবং এই বিষয় নিয়ে আগামীকাল অর্ডার হবে। এই মুহূর্তে কক্সবাজারের রামু থানায় আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌফিক, মামলা করার বিষয়ে তো শিপ্রার আইনজীবী জানিয়েছেন যে আগামীকাল হাইকোর্টের রিটের আদেশের পর তারা সিদ্ধান্ত নেবেন। এছাড়া তারা বিস্তারিত আর কি জানিয়েছেন? মূলত সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছিল। আজকে সকালে রামু থানায় গিয়ে শিপ্রা মামলা করার কথা ছিল এবং সেটি শেষ পর্যন্ত তারা হয়নি, তারা মামলা করেনি। যেহেতু ঢাকায় হাইকোর্টে একজন আইনজীবী শিপ্রার পক্ষে হয়ে সেই রিটটি করেছেন, রিটের শুনানি হয়েছে আজকে, সেটির আদেশের জন্য রাখা হয়েছে আগামীকালকে। আদেশের জন্য তারা মূলত অপেক্ষা করছেন। যদি এরপরে তারা চিন্তা ভাবনা করবেন তারা কক্সবাজারের রামু থানায় মামলা করবেন কিনা। এও বলে রাখি, গতকাল রাতে তারা কক্সবাজার মডেল থানায় গিয়েছিলেন, মামলা করার জন্য গিয়েছিলেন, সেখানে মামলা নেয়নি এবং কক্সবাজার মডেল থানার ওসি তিনি বলেছেন যেহেতু ঘটনাস্থল রামু থানার মধ্যে পড়েছে নীলিমা রিসোর্ট, সেই নীলিমা রিসোর্ট থেকে যেহেতু সেই ডিভাইসগুলো জব্দ করা হয়েছে, ডিভাইস থেকে শিপ্রা দাবি করছিলেন সেই ডিভাইস থেকে চুরি করে হয়তোবা তার ছবি এডিট করে সেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়েছে। তো সেই কারণে তিনি পরামর্শ দিয়েছিলেন রামু থানায় অথবা সাইবার ক্রাইমের সেখানে ট্রাইব্যুনালে সেই মামলাটি করার জন্য। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তারা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। আমি কথা বলেছি শিপ্রার আইনজীবী টিপুর সাথে, আমি কথা বলেছি, তিনি বলছেন তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন। আগামীকালকে তারা যেটা আদালত থেকে আদেশ দিবেন সেই প্রেক্ষিতে তারা হয়তো চিন্তা ভাবনা করবেন। আর কিছু আপনাকে বলে রাখি, রামু থানার ওসির সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন রামু থানায় তারা 29টি ডিভাইস তারা জব্দ করেছেন। সেই জব্দ ডিভাইসগুলো রামু থানার মধ্যেই আছেন এবং রামু থানা থেকে কোনো ডিভাইস বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেখান থেকে যদি কোনো ছবি অন্য কেউ পেয়ে থাকে সেটি আসলে তিনি সত্য নয় বলে তিনি দাবি করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে নিহত সিনহা হত্যা ঘটনায় এ পর্যন্ত
4টি মামলা হয়েছে, তার মধ্যে পুলিশের করা 2টি মামলা এবং শিপ্রার বড় বোন একটি মামলা করেছেন। এবং গতকালকেই ওসি প্রদীপের বিরুদ্ধে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়েছিল। তো আসলে সার্বিক যদি আমি বলতে হয় তাহলে এই যে 3 হানি হত হওয়ার ঘটনার পর থেকে খুব বেশ আলোচিত এই মামলাটি আসলে এটি চলমান আছে। গতকালকে ওসি প্রদীপ সহ 3 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাবের পক্ষ থেকে। এর আগে আরো 4 জন সহ মোট 7 জন র্যাব কার্যালয়ে রয়েছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। বেলা 11:30টার দিকে মামলাটি দায়ের করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে। মামলার অভিযোগে বলা হয়েছে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গেল 9 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অনুষ্ঠানে সনাতন ধর্ম নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেন। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলা করেন বিপ্লব দে। অভিযোগ গ্রহণ করে পরে আদেশ দেওয়ার কথা জানিয়েছে আদালত। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না গণপরিবহনে। অর্ধেক আসন খালি রাখার কথা থাকলেও অনেক যানবাহনে তা মানা হচ্ছে না। আবার 60% ভাড়া বেশি নেওয়ার কথা থাকলেও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। চট্টগ্রামে ভাড়া নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে চালক সহকারীদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হচ্ছে। এদিকে গণপরিবহনে সবাইকে মাস্ক পরার নির্দেশনা দেয়া হলেও মাস্ক ছাড়াই যানবাহনে উঠছেন অনেকে। গণপরিবহন চালুর পর শুরুর দিকে যাত্রীদের যানবাহনে তোলার আগে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা রাখা হলেও এখন তাও রাখা হচ্ছে না। টাঙ্গাইলের দূরপাল্লার গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। 60 ভাগ বাড়তি ভাড়া নিলেও এক আসন ফাঁকা রাখার নিয়ম মানছেন না অনেক পরিবহন সংস্থা। এদিকে যশোরের যাত্রীবাহী বাসে সরকার ঘোষিত সামাজিক দূরত্বের কোনো বিধিবিধান মানা হচ্ছে না। 60% সরকারিভাবেই যেটা বলা হয়েছে, বাট ওর থেকে আরো বেশি নিচ্ছে ওনারা ভাড়া। আমি একা যাবো, তারপর দেখা রাস্তায় গিয়ে লোক উঠাইতেছে, উঠে বসাইতেছে পাশে বসায়। ভাড়া ঘুরাই দেয় নাই, আবার রাস্তাতে ডাবল ভাড়া নিচ্ছে, কিন্তু সিট একটাই দিচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, সারা দেশেই মোটামুটি একই পরিস্থিতি, যে স্বাস্থ্যবিধি বা জীবাণুনাশক ব্যবহারের কোনো বালাই নেই, কিন্তু ভাড়া বাড়তি নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। বরিশালে কি অবস্থা? ভাড়া নিয়ে যাত্রীদের বা পরিবহন মালিকদের কি ধরনের বক্তব্য পাচ্ছেন আপনি? একেবারে অভিন্ন চিত্র হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ইজি বাইক স্ট্যান্ড সহ বাস স্ট্যান্ডও এখানে রয়েছে। এখান থেকে দূরপাল্লার বাসও ছেড়ে থাকে, এখান থেকে যে লোকাল বাসগুলো সবগুলো ছেড়ে থাকে। যে অভিযোগটি এসছে যে অ্যাকচুয়ালি ভাড়া যা বেড়েছে তো বেড়েছে, ভাড়া বাড়ার পর সব আনুষ্ঠানিকতা, অর্থাৎ যে পরিমাণ যাত্রী নিয়ে যাবার ওনাদের কথা, ওনারা এই বাস স্ট্যান্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে লোকাল বাসগুলো ছেড়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, এবং বাইরের থেকে বাসগুলো, দূরপাল্লার বাসগুলো আসছে। তো সবগুলো যেটি হচ্ছে যে বাস স্ট্যান্ড ছাড়ার সময় এরা বেশ নিয়ম কানুন মেনটেন করে তারপর ছাড়ে, অন্তত যাত্রীর ক্ষেত্রে। আর ওই জীবাণুনাশক দেওয়ার কোনো বালাই এখানে নেই। তো যাত্রীর ক্ষেত্রে কিছুদিন পরই শুরু হয়ে যায় গণযাত্রী নেওয়া, রাস্তা থেকে গণযাত্রী নেওয়া। আর যে বাসগুলো বরিশালে আসছে সেগুলোর অবস্থাও সেম। তারা করে কি, তারা বরিশাল বাস স্ট্যান্ড থেকে কিছু দূরে ভাসমান যাত্রী যেগুলোকে আমরা বলে থাকি, অর্থাৎ ফ্লোটিং প্যাসেঞ্জার, তাদেরকে নামাতে শুরু করে। তো এই ক্ষেত্রে যে কথাটি আমরা বলে থাকি, যাত্রীরা যেটি বলেছে যে অ্যাকচুয়ালি কোনো নিয়ম মানা হচ্ছে না, টাকা কেন বেশি দেওয়া হবে। আর মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার নির্ধারণ করে দিয়েছে, সেক্ষেত্রে কোনো বালাই নেই, তারা কিছু করতে পারবেন না। তাদেরকে যখন বলা হয় যে আপনারা যাত্রী বেশি নিচ্ছেন, তারা বলছেন না, আমরা যাত্রী বেশি নেই। আমরা বিআরটিএ এবং বরিশাল মেট্রোপলিটনে যারা ট্রাফিক এজেন্সি রয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কেন এই আইনটি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কঠোরতা করছে না। তারা যেটি বলেছেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আইন বাস্তবায়নে, অর্থাৎ স্বাস্থ্যবিধি আইন বাস্তবায়নে তাদের হাতে কিছু নেই, এটা ভ্রাম্যমাণ আদালতের ব্যাপার। তবে
অতিরিক্ত যাত্রী বহনের ক্ষেত্রে যে বাইন্ডিংস গুলো রয়েছে তারা সে ব্যাপারে সোচ্চার রয়েছেন। ইতিমধ্যে তারা 40টি মামলা করতে দাবি করেছেন। বিআরটিএ এবং অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি এবং অতিরিক্ত যাত্রী বোধে এগুলা কন্ট্রোল করার জন্য তারা 64টি মামলা করেছেন। মামলা হয়, জরিমানা হয়, ইনকামও হয়। সবকিছু মিলে কি হচ্ছে যে জরিমানার কাম জরিমানা দিয়ে আরো বেশি যাত্রী দিয়ে জরিমানার টাকাটি পুষিয়ে দেওয়ার একটি প্রবণতা রয়েছে এখানে যারা বাস চালক রয়েছেন, বাস মালিক রয়েছেন, বাস সুপারভাইজার রয়েছেন। অর্থাৎ মালিক এখান থেকে গাড়ি ছেড়ে দেওয়ার সময় বেশ রেস্ট্রিকশন, যে যা বলা হয়েছে তাই হবে, কিন্তু মাঝপথে দেওয়া হয়েছে। যখনই জিজ্ঞেস করি যে এই প্র্যাকটিস গুলো আপনারা কেন করছেন, তখন তারা যেটি বলছেন যে ভাড়া বেড়ে যাওয়ার কারণে যাত্রী অনেক কমে গেছে। এখন যাত্রী কমে যাওয়ায় তারা আসলে টায়ারের টাকা উঠছে না, কারো পেট্রোলের টাকা উঠছে না, এইসব নানা রকম দোহাই দিয়ে তারা যেটি বলছেন যে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা নেহায় দায় থাকা। সবকিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থায় বরিশালে এই যে যানবাহনের যে চলাচল সেটি হচ্ছে। আর এটি বড় ব্যাপার হচ্ছে যে মাহেন্দ্র যেগুলো চলছে, ইজি বাইক যেগুলো চলছে, সিএনজি যেগুলো চলছে, আরো ঠাঁচা করে নেওয়া হচ্ছে প্যাসেঞ্জার। অর্থাৎ একের উপর আরেক, একটা মাহেন্দ্রতে যেখানে 5 জন প্যাসেঞ্জার ওঠার কথা, সেখানে প্যাসেঞ্জার নেওয়া হচ্ছে 9 জন। কেউ দেখার নেই এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে এমন আমরা কোনো কিছু দেখিনি বা শুনিনি। এই হচ্ছে বরিশালের সড়ক পরিবহনের। এসব অসঙ্গতি নিয়ে আজ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, দেখা যাক কি সিদ্ধান্ত আসে সেই বৈঠক থেকে। মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। বন্যায় দেশের 37 জেলায় মোট 1323 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বুধবার মন্ত্রণালয় আয়োজিত এক অনলাইন সভায় এ তথ্য জানান কৃষিমন্ত্রী। তিনি জানান, অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ি ঢলের কারণে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়েছে 2,57,148 হেক্টর ফসলি জমি, যার মধ্যে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ 1,58,814 হেক্টর। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 12,72,151 জন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আমন চাষ সম্ভব না হলে মাসকলাই বীজ ও সার বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। কোনো ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আমরা আশা করি যে সকল জায়গায় আমন আবার লাগানো যাবে না, সেখানে অন্যান্য রবি ফসল লাগিয়ে মোটামুটি আমরা ক্ষতি পুষিয়ে যে কোনো ধরনের বড় সংকট কোনো হবে না, ইনশাল্লাহ আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। বন্যার পানি কমতে না কমতে আবারও বাড়ছে পদ্মার পানি। গত সপ্তাহে পদ্মার পানি বিপদসীমার নিচে নেমে এলেও হঠাৎ করে আবার বিপদসীমা অতিক্রম করছে। তবে যমুনার পানি এখন বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে বর্তমানে পদ্মার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্যার্তরা। পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। অন্যদিকে তৃতীয় ধাপে বন্যার কবলে পড়েছে শরীয়তপুর। কিছুদিন পানিবন্দী অবস্থান কমলেও আবারও পানি বাড়ছে পদ্মায়। সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি কমে যাওয়ায় 11 দিন পর আবারও বিপদসীমা অতিক্রম করেছে। বর্তমানে পানি বইছে বিপদসীমার 24 সেন্টিমিটার ওপর দিয়ে। তবে সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পানি কমায় যেসব অঞ্চল থেকে পানি নেমে গিয়েছিল সেসব অঞ্চলে পানি আবার নতুন করে উঠতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি বাড়লেও তা বিপদসীমা অতিক্রম করবে না। ঘরে পানি একবার উঠছিল, ওঠার পরে আমরা গেছিলাম অন্য জায়গায়, সেখান থেকে আবার আসছি, এখন আবার পানি আসছে। আবার ঘর থেকে পানি বেরিয়ে গেছিল, আবার পানি ঢুকতে শুরু করছে, বিপুল পরিমাণ পর্যায়ে ভাঙতেছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানবো এবার ফরিদপুর ও কুড়িগ্রাম থেকে। তবে শুরুতেই জানবো ফরিদপুরের বন্যা পরিস্থিতির খবর। আছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর রহমান, ফরিদপুরে নতুন করে কত সংখ্যক মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন এবং সেখানে খাদ্য সংকটও দেখা দিয়েছে, তো এই সংকট দূর করতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে?
মূলত পানি কিন্তু গত 2 দিন হলো পদ্মার পানি বেড়েছে এবং এই বৃদ্ধির হার খুব বেশি না, তারপরেও প্রতিদিন গড়ে 4 থেকে 5 সেন্টিমিটার হারে বৃদ্ধি পেয়েছে। আজকে সকালে আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে ফরিদপুর পদ্মা নদীর পানি গলন্দ পয়েন্টে 17 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমা 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু যেসব অঞ্চলে পানি নেমে গিয়েছিল, অর্থাৎ বন্যা টানা 1 মাস থাকার পর যেসব পানি নেমে গেছিল এবং যে মানুষগুলো তাদের ঘরে ফিরে গেছিল তারা কিন্তু আবার নতুন করে বিপাকে পড়েছে। আমি কয়েকটি এলাকায় সকালে এবং দুপুরে ঘুরে দেখেছি যে মানুষগুলো রাস্তা থেকে যার যার বাড়িতে চলে গেছিল, অনেকেই আবার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে, এমনটা আমি দেখতে পেরেছি। আমি কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে গত 1 মাসে ফরিদপুর জেলার 7টি উপজেলায় প্রায় 45,000 মানুষকে সরকারি খাদ্য সহায়তা দিয়ে প্রতিনিয়ত সহায়তা করা হয়েছে। তো নতুন করে যারা আক্রান্ত হবে তাদের ক্ষেত্রে কি ধরনের খাদ্য সহায়তা দেওয়া হবে এমনটি প্রশ্ন করলে তিনি যেটি বলেছেন যে সরকারিভাবে খাদ্য পর্যাপ্ত মজুদ আমাদের কাছে রয়েছে, যদি সেরকম পরিস্থিতি সৃষ্টি হয় আবার আমরা পুনরায় সেই সকল মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তবে পানি উন্নয়ন বোর্ড আরেকটি কথা বলেছে যে ফরিদপুরের বিশেষ করে মধুমতি নদী, মধুখালী এবং আলফাডাঙ্গাতে প্রচুর পরিমাণে ভাঙন রয়েছে এবং এই ভাঙনের গত 2 মাস ধরে হচ্ছে। ভাঙনের ফলে কিন্তু প্রতিদিনই ভূসম্পত্তি কৃষি জমি হারাতে হচ্ছে অঞ্চলে মানুষের। তো ওই অঞ্চলে মানুষের দাবি যে সরকারি তরফ থেকে স্থায়ী একটা প্রোটেকশন বাঁধ যদি করে দেয় সেক্ষেত্রে হয়তো জানমালের রক্ষা পাবে আলফাডাঙ্গা এবং মধুখালী মানুষ। মফিজুর রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে জানবো কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর। আছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, কুড়িগ্রামে কি অবস্থা বন্যা পরিস্থিতির? কত সংখ্যক মানুষ এখনো পানিবন্দী রয়েছেন এবং সেখানকার ত্রাণ তৎপরতা কেমন দেখছেন? আসলে নদ নদীর পানির যে বর্তমান যে অবস্থা সে অনুযায়ী কিন্তু বিপদসীমার নিচেই অবস্থান করছে সবগুলো নদ নদীর পানি। সেই হিসেবে বলা যায় যে পরিস্থিতির খুব একটা অবনতি আমরা বলতে পারি না। তো পানি উন্নয়ন বোর্ড থেকে আমি যতটুকু খবর পেয়েছি তারা জানিয়েছে যে পানি সামনে হয়তো কয়েকদিন বাড়তে পারে, তবে বিপদসীমার উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই মৌসুমে কিন্তু আর ভয়াবহ কোনো বন্যার আশঙ্কা নেই। ইতিমধ্যেই এই পানি কমা এবং বাড়ার কারণে বিভিন্ন এলাকায় নদ নদীর যে তীব্র ভাঙন দেখা দিয়েছে সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় আবার নতুন করে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। আমি সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে পেরেছি যে আজকে 270টি পরিবারকে নদী ভাঙন কবলিত এই পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর যে ত্রাণ সহায়তা সেটি দেওয়া আছে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে বন্যায় এই মৌসুমে 140 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে 11,600 হেক্টর জমি। এর মধ্যে পাট, বীজতলা এবং অন্যান্য আউশ ধান বিশেষ করে রয়েছে। তো এই ফসলের ক্ষতি কাটিয়ে ওঠার কৃষকরা যখন চেষ্টা করছিল, নতুন করে আমন রোপণের চেষ্টা করছিল, তখনই কিন্তু আর এক দফা পানি বেড়ে এখন কিন্তু তাদের রোপণের মৌসুম চলে যাচ্ছে, নতুন করে রোপণের সময়ও নেই। এই অবস্থায় তারা মনে করছে যে আগামী দিনে হয়তো মাছকালাই বা অন্য কোনো ফসলের চাষ করতে হবে, সেক্ষেত্রে তাদের সরকারি সহায়তা প্রয়োজন। তো এখন পর্যন্ত কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে 1,34,000 কৃষকের একটি তালিকা প্রেরণ করা হয়েছে। তবে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি বলে আমরা জানতে পেরেছি। কুড়িগ্রাম ও ফরিদপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। কখনো ফার্মেসি বা ডিসপেন্সারিতে, কখনো বা নিজেরা চেম্বার খুলে বছরের পর বছর ধরে মানিকগঞ্জে মানুষকে প্রতারণা করে আসছে ভুয়া চিকিৎসকরা। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও চিকিৎসা দিচ্ছে তারা। মাঝে মাঝে 2-1 বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য নিয়ে প্রতিবেদন করতে গিয়ে এভাবে হামলার শিকার সাংবাদিকরা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার প্রাইভেট ক্লিনিক গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ল্যাবে প্রদীপ বসু নামের ভুয়া চিকিৎসকের নিজস্ব বাহিনী চড়াও হয় সাংবাদিকদের উপর। এমন অনেক ভুয়া চিকিৎসকের সয়লাভ মানিকগঞ্জ। সাটুরিয়ার দরগ্রামের গৌরাঙ্গচন্দ্র সরকার চিকিৎসা শাস্ত্রে নেই কোনো ডিগ্রি, তারপরও নামের সাথে চিকিৎসক তকমা লাগিয়ে রোগী দেখছেন প্রায় 40 বছর ধরে। নিজের 3তলা বিল্ডিংয়ের নিচতলায় একপাশে চেম্বার, অন্য পাশে গড়ে তুলেছেন ছোটখাটো ক্লিনিক। তার দাবি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সেবা দেন রোগীদের। চিকিৎসা আমার মনের থেকে দেয় আর কি, দীর্ঘদিন যাবৎ দেখতেছি তো ঠিক আছে, শিশুরাও আসে। শুধু গৌরাঙ্গচন্দ্র নয়, মানিকগঞ্জে এমন অনেকেই আছেন যারা নিজেরা চেম্বার খুলে বা বিভিন্ন ডিসপেন্সারিতে চিকিৎসক পরিচয় দিয়ে অবাধে রোগী দেখছেন। আমার হাতের ঔষধ কেউ খানাই, হ্যাঁ ভালো নাই, হ্যাঁ এমন লোক নাই। বাংলাদেশ আমার সাথে আমি থাকতাম, ওই জায়গা থেকে আমি কিছুটা শিখছি এভাবে।
এসব ভুয়া চিকিৎসকদের কাছ থেকে যারা চিকিৎসা নেন তাদের অনেকেই এ বিষয়ে কিছুই জানেন না। প্রতারণার ফাঁদে পড়ে ভুল চিকিৎসার কারণে ভুগছেন বছরের পর বছর ধরে। তাদের অভিযোগ, এ বিষয়ে নির্বিকার প্রশাসন। ওষুধ লিখে দিচ্ছে, ওষুধ খাওয়ার পর তো মানে আমার মেয়ে একবার অসুস্থ হয়ে পড়ছে। কোনো সার্টিফিকেট নাই, সে যদি ডাক্তার হয় তার তো বিচার হবেই। তবে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নজরদারি অব্যাহত আছে দাবি করে জেলা সিভিল সার্জন জানান, খবর পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কাছে যে নিউজটা পাই যে কেউ কোনো জায়গায় এরকম কাজ করতেছে, তাৎক্ষণিকভাবে আমরা তদন্ত করি এবং তদন্ত করে সেই মোতাবেক আমাদের এক পর্যায়ে রুল অনুযায়ী আমরা সেই মোতাবেক তাকে চিকিৎসা না দেওয়ার জন্য নির্দেশ প্রদান করি। তারপরে যদি এইভাবে হয় সেই ক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে হয়তো কোনো জরিমানা করতে পারবো। গত 17 জুলাই প্রমোদ চক্রবর্তী নামে এক ভুয়া চিকিৎসককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়ির HM পার্বত্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM তোফায়েল আহমদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত আয়, ব্যয় ও অনুদানের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব ঘটনা তদন্তে গঠিত হয়েছে কমিটি। অভিযোগ প্রমাণিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। 2010 সালে খাগড়াছড়ি সদরে প্রতিষ্ঠিত হয় HM পার্বত্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত AKM তোফায়েল আহমেদ। দায়িত্ব পাওয়ার পর থেকেই কলেজের অভ্যন্তরীণ আয় ও অনুদানের অর্থ নয়-ছয়, নিয়ম বহির্ভূত ব্যয়, ভুয়া কর্মকর্তা কর্মচারী দেখিয়ে তাদের নামে বেতন তোলা, সহকর্মীদের বেতনের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব ঘটনা তদন্তে গত এপ্রিল থেকে কাজ করছে জেলা প্রশাসনের একটি কমিটি। ওনাকে যখন প্রশ্ন করলাম যে আপনি এই লক্ষ লক্ষ টাকা আপনার হাতে কিভাবে হ্যান্ড ক্যাশ রাখলেন ব্যাংকে জমা না দিয়ে, উনি কোনো সদুত্তর দেন নাই এবং আমাদের সার্চিং কমিটিকে কোনোরকম কোনো সহযোগিতা করেনি। অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীরা। ওনার অন্যায়ের বিরুদ্ধে যদি মুখ খুলি তাহলে আমাদেরকে বিভিন্ন হয়রানি, অফিসিয়াল হয়রানি করতেছে, অপমান, ধমকি। তবে সব অভিযোগ অস্বীকার করে তা ষড়যন্ত্র বলে দাবি করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যা আয় হয়েছে তার ব্যয় হয়েছে, সব হিসাব নিকেশ যথাযথ আছে। আমার অভ্যন্তরীণ অডিট কমিটি দেখেছে, আমাদের মূল অর্থ বছর ক্লোজ হয়েছে। অধ্যক্ষের অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন আকারে দাখিল করার জন্য আমরা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICTকে দায়িত্ব দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান খুললে এই তদন্তটি শেষ হবে। অনিয়মের ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সারা দেশে কোভিড হাসপাতালের 15,000 শয্যার মধ্যে প্রায় 11,000ই খালি। ফাঁকা আছে 211টি ICU শয্যাও। এসব হাসপাতালে কোভিডের পাশাপাশি সাধারণ রোগীদেরও চিকিৎসা চালুর উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। বসুন্ধরা কনভেনশন সেন্টারে 2 মাস আগে চালু হয় দেশের সবচেয়ে বড় করোনা আইসোলেশন সেন্টার। 2013 শয্যার এই হাসপাতালে রোগী ভর্তি মাত্র 14 জন। একজনও রোগী ভর্তি নেই মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। 105 শয্যার ঢাকা মহানগর হাসপাতালে কোভিড রোগী আছে মাত্র 10 জন। 1000 বেডের পুলিশ হাসপাতালের 800ই খালি। এরই মধ্যে কোভিড রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখানেও ফাঁকা 87 বেড। 22 আগস্ট থেকে আমরা আমাদের হাসপাতাল পুরোপুরি নন কোভিড হাসপাতাল হিসেবে চালু থাকবে, অর্থাৎ এখানে আর কোনো কোভিড রোগীকে চিকিৎসা দেওয়া হবে না। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটেও 277 বেড ফাঁকা। বৃষ্টির মধ্যে 5টি ICU শয্যা খালি। ঢাকা মেডিকেল কলেজে যেখানে 800-র মতো রোগী ভর্তি থাকতো আগে, সেখানে এটা কমে এখন 400, 450, 500 এই লেভেলে চলে আসছে। রোগীর সংখ্যা কমে আসছে, কিন্তু তীব্র যেটা কোভিড, মারাত্মক যেটা কোভিড, এই সংখ্যাগুলো এখন হাসপাতালে বেশি আসছে। সারা দেশের কোভিড হাসপাতালে 15,000 শয্যা রয়েছে, কিন্তু ভর্তি রোগীর সংখ্যা মাত্র 4,000। 71% শয্যাই খালি। লোকে বাড়ি থেকে চিকিৎসা পাচ্ছে, সেবা পাচ্ছে, ঔষধ পাচ্ছে,
কাজেই হাসপাতালে আসার প্রয়োজন হয় না। যারা ক্রিটিক্যাল রোগী, মুমূর্ষু যদি কোনো রোগী হয় তারাই আসে। তো কাজেই এই সফলতাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কোভিড হাসপাতালে ধীরে ধীরে সাধারণ রোগীও ভর্তি নেওয়া হবে। যেখানে রোগীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, হয়তো মন্ত্রণালয়ের নির্দেশে সেগুলিকে আমরা কোভিডের পাশাপাশি নন কোভিড চালু করব। আর যে সমস্ত কোভিড আইসোলেশন সেন্টার ছিল, যেমন বসুন্ধরা, ওখানে রোগীর সংখ্যা অনেক কমে গেছে। হয়তো এরকম সিদ্ধান্ত আমরা নিতে পারি ভবিষ্যতে যে আইসোলেশন সেন্টারটা বন্ধ করে দিতে পারি। একই সঙ্গে কোভিড ও সাধারণ রোগীর চিকিৎসা করতে এসব হাসপাতালে নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা। কারো করোনা উপসর্গ থাকলে তাদের আলাদাভাবে পরীক্ষা ও সেবা দেয়া হবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে 3 সপ্তাহ ধরে আটকে আছে প্রায় 50 কোটি টাকার করোনার চিকিৎসা সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ভেন্টিলেটর বা হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডার ও আইসিইউ বেড। সংকট তৈরি হয়েছে সরকারের ঘোষণা থাকলেও করোনা সামগ্রীর শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন না ব্যবসায়ীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, বিষয়টি আমলেই নিচ্ছে না এনবিআর। সংক্রমণ রোধে করোনা চিকিৎসা সামগ্রী আমদানিতে 30 সেপ্টেম্বর পর্যন্ত কর মাফ করা হয়েছে, কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের করোনা চিকিৎসা সামগ্রীর তালিকার সাথে এনবিআর এর তালিকার মিল নেই। এ কারণেই হাইফ্লো নাজাল ক্যানোলা, 5 ফাংশনাল আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেন্ট্রেটর আমদানি করে বিপাকে পড়েছে 4 প্রতিষ্ঠান। তারা যে ক্যাটাগরিতে এসব আমদানি করেছে, কাস্টমস কর্তৃপক্ষ সেগুলোকে শুল্কমুক্ত সুবিধা দিতে নারাজ। আমাকে তো আগে ক্লাসিফিকেশনটা ঠিক করতে হবে, মানে এটার এসএস কোড কি হবে, তারপরে দেখবো সেই এসএস কোডটা আবার এই যে এসআরও তে আছে কিনা, ডিউটি ফ্রি এক্সাম্পশন, যেটা এক্সাম্পশন এসআরও তে আছে কিনা, যদি থেকে এক্সাম্পটেড যাবে, না হলে নরমাল ট্যাক্স হবে। এর বাইরে তো আর কোনো কথা নেই, আইদার ডিউটি ফ্রি হবে আর নরমাল ডিউটি ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। সিএমএসডির কর্মকর্তারা জানান, এই মুহূর্তে দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় 600 হাইফ্লো নাজাল ক্যানোলার চাহিদা রয়েছে, কিন্তু তাদের হাতে নেই একটিও। অথচ শাহজালাল বিমানবন্দরে পড়ে আছে 300টি। সংকট সমাধানে 3 সপ্তাহ আগে এনবিআরকে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু এখনো সুরাহা হয়নি। স্বাস্থ্যসেবা বিভাগকে আমরা এটা জানিয়েছি, স্বাস্থ্যসেবা বিভাগ এনবিআরকে চিঠি দিয়েছে। আমরা আশা করছি যে খুব দ্রুতই এনবিআর এই ব্যাপারে একটা উদ্যোগ নেবে এবং আমদানিকারকরা এই সমস্ত ক্ষেত্রে তাদের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো থেকে অব্যাহত, আমরা বলবো যে সেই অভিযোগগুলো তারা তুলে নেবেন এবং আমরা দ্রুতই জিনিসগুলো সরবরাহ পেয়ে যাব। দেশের কোভিড রোগীদের অন্তত 5% শ্বাসকষ্ট দেখা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরে আটকে থাকা যন্ত্রপাতিগুলো ছাড়া পেলে তাদের চিকিৎসায় কাজে লাগত। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।